এনডিএর বৈঠকে যোগ দিলেন এনসিপিআই এর 20 জন সাংসদ। এনসিপিআই কে এখনো মান্যতা দেয়নি স্পিকার। তৃণমূল সাংসদ পরিচয়ে বৈঠকে যোগদান করেছেন কাকলি সায়নীরা। বৈঠকের ছবিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সারিতে কাকলি। এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই কে এখনো মান্যতা দেয়নি স্পিকার এবং সেক্ষেত্রে তৃণমূলের সাংসদ হিসেবে যোগদান তাদের, এবং সেখানে একেবারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই সারিতে বসতে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে। এনডিএর বৈঠকে যোগ দিলেন এনসিপিআই এর 20 জন সাংসদ। এনসিপিআই কে এখনো মান্যতা দেয়নি স্পিকার। তৃণমূল সাংসদ হিসেবেই পরিচয়। সেই বৈঠকে যোগদান কাকলি সায়নীদের এবং বৈঠকের ছবিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সারিতে বসতে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে। আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। সত্যজিৎ, আজকের এই বৈঠক এবং এই বৈঠকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সারিতে, একেবারে প্রথমের সারিতে কাকলি ঘোষ দস্তিদারের এই যোগদান, তার এই বসে থাকা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, একটা বিষয় গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে দিল্লিতে বাইরে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, এবং তুমি যেভাবে রাজধানীতে বৃষ্টি চলছে সেই বৃষ্টির সঙ্গে সঙ্গে যে আশঙ্কার মেঘটা এনসিপিআইয়ের ক্ষেত্রে কেটে গেছে। কারণ এনসিপিআই পরিষ্কারভাবে যেটা বলেছে বা যে বার্তা তারা পেয়েছেন, সেই বার্তা পেয়েছেন এনডিএর তরফে, এবং যেটা অনিশ্চয়তা ছিল বা চলছিল যে আদৌ এনডিএর সঙ্গে তারা যোগদান করবে কিনা বা যোগদান পর্ব কিভাবে হবে, সেটা আপাতভাবে কেটেছে। পার্লামেন্টে যে ছবিটা আমরা দেখেছি আজকে, যে পরিষ্কারভাবে যখন এনসিপিআইয়ের সাংসদরা গেলেন, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে বাকিরা, এবং সেই ছবিতে প্রথম ছবিটাই ছিল স্বাগত জানানো হয়েছে এনডিএর তরফে পরিষ্কারভাবে তাদেরকে স্বাগত জানিয়ে। এবং যে ছবির কথা তুমি বলছিলে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে প্রথম সারিতে রয়েছেন, তার সঙ্গে জেপি নাড্ডা রয়েছেন, একই সঙ্গে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, সেই একই সারির ছবি আমরা দেখেছি যে কাকলি ঘোষ দস্তিদার সেখানে রয়েছেন, এবং তার পরবর্তী সারিতে রয়েছেন শতাব্দী রায়, অসিত মাল সহ বাকিরা, সায়নী ঘোষরা বাকিরা। এবং যে ছবিটা আসবে, যে বিষয়টা উঠে আসছে এখানে, তা হলো যে অনিশ্চয়তার কথা কেন বলছি, কারণ দিল্লিতে ঘন মেঘ, প্রচুর বৃষ্টি, সেই ছবিটা যেমন সত্যি, তার পাশাপাশি এনসিপিআই যোগদান করতে পারবে কিনা এনডিএতে, এই প্রশ্নটাও সত্যি হয়ে উঠছিল। কিন্তু আলটিমেটলি যেটা উঠে আসলো, যে যোগদান পর্ব সম্পন্ন হলো, এবং যোগদান পর্ব সম্পন্ন হওয়ার মুখে বলে একটা বড় অংশ মনে করছেন, কারণ ইতিমধ্যে স্বাগত জানানো যেমন হয়েছে, তেমনি এনডিএর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে ইনক্লুড করা হয়েছে এনসিপিআই সদস্যদের। ফলে দুটি টেকনিক্যাল জায়গা থেকে অনেকটা বড় জায়গায় তারা আসতে পেরেছেন, এবং সাংসদরা যারা জানিয়েছেন যে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, সদর্থক বৈঠক হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে যেটা বোঝার ব্যাপার, যে দুদিকেই দুটো ক্রাইসিস চলছে। এনসিপিআইয়ের সাংসদদের ক্ষেত্রে গতদিন আমরা যে ছবিটা দেখেছি, যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তিনি যারা বলেছেন যে এই যে 20 জন বিদ্রোহী সাংসদ, তাদের যে আসন সেটাকে পুনরবস্থায় ফিরিয়ে দেওয়া হোক, এদের সদস্যপদ খারিজের দাবিও জানানো হয়েছে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেনশন প্রত্যাহারের দাবি তিনি জানিয়ে গেছেন। কিন্তু বিষয়টা ধোপে টেকেনি। কেন টেকেনি? কারণ ইতিমধ্যে যে ছবিটা এসছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে তার যে প্রথম সারির আসন, সেখানেই স্থান দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। এখানে ক্রাইসিসের কথা বলছিলাম, দুটি তরফে এই ক্রাইসিসটা আসছে। প্রথম ক্রাইসিস হলো যে এনডিএর যে ছবিটা উঠে আসছে, অর্থাৎ বিজেপির ক্ষেত্রে সিজেপির যে আন্দোলন, অর্থাৎ ককরোচ জনতা পার্টির আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে ছবিটা উঠেছিল, যে তারা এই ক্রাইসিসটার কথা দ্রুত মোকাবিলা করতে পারে বা আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। প্রথম বিষয় এটা সম্ভব হয়েছে, কারণ বিহার এবং অসম সব জায়গা থেকেই সিজেপি আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছে, এবং দিল্লির বুকেও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, একদমই স্বাভাবিক বললে ঠিকঠাকই বলা হয়। এবং সেক্ষেত্রে বিজেপি তাদের যে জনপ্রিয়তা অটুট রাখতে পারছে, শরিকদের মধ্যে প্রাসঙ্গিকতাকে ঠিকঠাক জায়গায় রাখতে পেরেছে, এবং বিজেপির যে জনপ্রিয়তা রয়েছে সারা দেশ জুড়ে, এখনও বিভিন্ন আঞ্চলিক দল তাদের সঙ্গে যোগদান করতে চাইছে, তাদের হাত ধরতে চাইছে। এই ছবিটা খুব পরিষ্কার হওয়া প্রয়োজন ছিল, সেটা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে পরিষ্কার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে স্বাগত জানিয়েছেন এনসিপিআই সাংসদদের,
এনসিপিআর তরফে যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে গেল। দ্বিতীয়ত ক্রাইসিসের জায়গা থেকে বিজেপির তরফে যেটা প্রমাণ করার ছিল তাদের জনপ্রিয়তা অটুট রয়েছে, একই জায়গায় রয়েছে এবং খুব ভালোভাবে তারা এই দেশকে পরিচালনা করতে পারবে এনডিএর বাকি শরিকদের সঙ্গে, যেমন জনতা দল ইউনাইটেড বা টিডিপি যারা রয়েছে। এখানে যে বিষয়টা প্রথম থেকে উঠছিল যে এই আন্দোলনের পর বিজেপি কতটা শরিকদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারছে সেটা নিয়ে প্রশ্ন চলছিল, সেটা কেটে গেছে আজকের এই মঙ্গল বৈঠকের পরে। দ্বিতীয়ত এনসিপিআইয়ের তরফে যেটা হয়েছে, এনসিপিআই সাংসদদের পার্লামেন্টের ভেতরে যে ছবিটা উঠে আসছে যে তাদের সঙ্গে সম্পর্কের জায়গাটা অত্যন্ত মসৃণ হচ্ছে এনডিএ এবং কাকলি ঘোষ দস্তিদার সহ বাকিদের বডি ল্যাঙ্গুয়েজ সে কথা বলছে এবং এনসিপিআর ক্ষেত্রেও যে ছবিটা পরিষ্কার হচ্ছে তাদের কিছু আইনগত জটিলতা ছিল সঞ্চারী, সেগুলোকে কাটাতে হলে তাদেরকে অবভিয়াস হয়েছে এনডিএর সঙ্গে বিজেপির সঙ্গে যোগদান পর্বটা দ্রুত করতে হবে। সেটার প্রক্রিয়া আপাতভাবে চলে এসছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড করা হয়েছে এবং তাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানিয়েছেন। ফলে গোটা বিষয়টা এমন জায়গাতে এসছে যে যোগদান পর্বটা শুধুমাত্র আনুষ্ঠানিক সময়ের অপেক্ষা, সেটা হয়ে যাবে। দিল্লির বুকে এই মুহূর্তে এনডিএর যে শরিক সংখ্যা আরও বাড়বে, তারা বিল পাশের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করবে এবং দেশ গঠনের ক্ষেত্রে বা রাষ্ট্রবাদী যে নীতিগুলো প্রণয়নের ক্ষেত্রে আরও শক্তপোক্তভাবে দুই কক্ষেই বিজেপি বা এনডিএ পারফর্ম করতে পারবে এনসিপিআর যোগদানের পর, সেটা একটা বড় অংশ মনে করছেন। একদমই তাই। সত্যজিৎ, একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, কারণ এই মুহূর্তে আমরা শুনি যে জুন মালিয়া এবং শতাব্দী রায় কি বলছেন সাংসদরা। Nice. We were welcomed by as the new NDA ally today in the meeting, and it was a good experience. What is the message given by PM? Today, Prime Minister Modi didn't address, but Prahlad ji in Lalan ji addressed today, and Rijuju ji. So it was, and we were also introduced as a new ally. We were welcomed, which was a very kind gesture on their part. अच्छा है, ये तो देखा नहीं, ये बहुत ऑर्गेनाइज्ड मीटिंग था और क्या बिल आ रहे, क्या देश का क्या विजन है, क्या करना जा रहे, क्या कर रहे, ये सब डिटेल्स में डिस्कशन हुआ। ये तो देखा नहीं कभी मैंने पहले, तो ये बहुत ही ऑर्गेनाइज लग रहा है। किन बारों में डिस्कशन हुआ? एक्सपोर्ट के बारे में जीरो और जैसे फिशरीज का नया डिपार्टमेंट हुआ उसका। आज तो मैंने पहली बार एनडीए की मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इंफॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहां पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई और उसके साथ ब्लू इकोनॉमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकोनॉमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई और आज तो यहाँ पे बिल इंट्रोड्यूस किया गया था कल। हम चर्चा करेंगे आज, 6 दिन बाद संसद चलने वाला है। আজ সকালে একেবারে এই বৈঠক এবং শাসক জোট এনডিএ সংসদীয় দলের এই বৈঠক এবং সেই বৈঠকেই মোদী শাহের সঙ্গে একেবারে প্রথম সারিতেই কাকলি ঘোষ দস্তিদার। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই বৈঠক। আমাদের সঙ্গে নিউ দিল্লি থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আমাদের সঙ্গে এই মুহূর্তে এই আলোচনায় যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। সত্যজিৎ, তোমার প্রশ্ন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, অমিতাভদার কাছে আমি আসি। অমিতাভদা, আজকের এই যে বৈঠক, এই বৈঠক ইতিমধ্যেই এনডিএর বৈঠক এবং সেখানে যোগ দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। একেবারে দেখা যাচ্ছে প্রথম সারিতে, সেখানে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে একেবারে প্রথম সারিতে রয়েছেন। আজকের এই বৈঠক রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, ঘরে নতুন বউ এলে আমাদের ভারতীয় সংস্কৃতির যা রীতি, তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আপ্যায়ন করেই ঘরে বরণ করে নেওয়া হয়। তাই প্রথম সারিতে জায়গা পাওয়াটা সৌজন্যের অংশ বলেই আমি আপাতত মনে করছি। একই সঙ্গে বাস্তবতা এটাও যে সময়ান্তরে সেই বউয়ের চরিত্র, সেই বউয়ের স্বভাব পরিবারের বাকি লোকজনের কাছে প্রকাশিত হয়। সত্যজিৎ একটু আগে রিপোর্টিং এ যে কথাটা বলছিল যে জাতীয় স্তরে নানান নীতি নির্ধারণে বা বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে অনেকটা বেশি শক্তি পাবে বর্তমান বিজেপি সরকার, যেহেতু সর্বশেষ লোকসভা নির্বাচনে তাদের হাতে যে পরিমাণ আসন ছিল তার সঙ্গে এই এনসিপিআই এর 20 জন যুক্ত হলে বলবৃদ্ধি ঘটবে, এটা ঠিক। কিন্তু সেটা পাটিগণিতের বা
আমরা বলতে পারি সংখ্যাগত হিসেবে। যদি গুণগত মানের দিক থেকে দেখতে যাই তাহলে কিন্তু যে 20 জন প্রায় অচল বোঝাকে বিজেপি তার অন্তর্ভুক্ত করলো, এতে কিন্তু সংখ্যাগতভাবে উতরে গেলেও অবশ্যম্ভাবীভাবে সেই সমস্ত লোকসভা এলাকায় বিজেপি বনাম তৃণমূল যারা মাটি আঁকড়ে বিজেপিটা করেছেন, তারা এই সমস্ত সাংসদদেরকে তাদের স্থানীয় নেতৃত্ব বলে কি গ্রহণ করবেন? শতাব্দী রায়কে কি বীরভূমের মানুষজন বিজেপির লিডারশিপ বলে নিয়ে নেবেন? সায়নী ঘোষকে কি মেনে নেবেন আমাদের এই যাদবপুর লোকসভা অঞ্চলের কর্মীরা, বিজেপির কর্মীরা মেনে নেবেন নাকি কাকুলি ঘোষ দস্তিদারকে, কিংবা যাদেরকে এতদিন ধরে তৃণমূল করতে গিয়ে সরাসরি তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করতে শুনেছি? সায়নী ঘোষের বক্তব্যই ভাবুন না, কিংবা অভিষেকের সঙ্গে তার আলাদা ফ্ল্যাট, মানে কোন অভিষেক আমরা এখনো জানি না। তো এই সমস্ত কিছু যাদের ব্যাকগ্রাউন্ড আছে, সেই সমস্ত অতীতটা কি মুছে যাবে? রবার দিয়ে পরিষ্কার হয়ে মুছে তারা আজকে থেকে মানে বিজেপিতে যোগদান করবার পরে বিজেপির কর্মী হয়ে যাবেন, বিজেপির সাধারণ কর্মী সমর্থক? অর্থাৎ কিনা এটা উইদিন বিজেপি একটা নতুন ক্রাইসিস শুরু করবে, যে এদেরকে পরবর্তীতে টিকিট দেওয়া হবে কিনা, এদেরকে দলের ভেতর কোন জায়গায় পদে রাখা হবে, এবং এদের যে একটা পকেট, এদের পেছনেও কিছু সংখ্যক সমর্থক আছেন, থাকেন। একেবারে অমিতাভ দা এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। আমি সত্যজিৎ তার কাছে যাব। সত্যজিৎ, তোমার প্রশ্ন। অমিতাভবাবু, যে আপনার বক্তব্যটা একদমই সঠিক, যে আঞ্চলিক কিছু ক্রাইসিস আছে, ঠিক, কিন্তু আঞ্চলিক ক্রাইসিসটাকে মাথায় রাখছেন, কারণ যেটা রাজধানীর বুকে যে ছবিটা গত রাত থেকে আমরা দেখছি, যে গভীর রাত পর্যন্ত এনসিপিআই সাংসদরা নিজেদের মধ্যে বৈঠক করেছেন, যে সমস্যা অসিত মালের সঙ্গে শতাব্দী রায় রয়েছে বা সায়নী ঘোষের সঙ্গে অন্য রয়েছে, কোথাও একটা দায়িত্ব নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই পর্বে আসেননি, তিনি গতকালই কলকাতায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু যে ছবিটা উঠে আসছে যে কোথাও নিজেদের মধ্যে আপাত দ্বন্দ্বগুলোকে ভুলে একটা ক্রাইসিস যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই 20 জন সাংসদ তারা আর তৃণমূল, কালীঘাট তৃণমূলের যে নিরঙ্কুশ প্রাতিষ্ঠানিক আধিপত্যকে মানতে চাইছেন না, সেটার থেকে বেরিয়ে এসে তারা একটা নিজস্ব আইডেন্টিটি। এবং আজকের যে ছবিটা, কারণ যেখানে দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে যে গোটা পর্বটা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদী নিজে হাতে করে ব্যাপারটা দেখছেন, এবং সেটা যে একমাত্র শুধুমাত্র গুঞ্জন নয়, তার কারণ হলো যে আজকে প্রথম সারিতেই যে শাড়িতে প্রধানমন্ত্রী স্বয়ং বসেছেন, জেপি নাড্ডা ছিলেন, অন্যান্যরা ছিলেন, সেই শাড়িতেই কাকুলি ঘোষ বসেছেন, পরের শাড়িতে বাকিরা। ফলে বিজেপির একদম সর্বোচ্চ শীর্ষ নেতৃত্ব যখন এই আপাত আঞ্চলিক দ্বন্দ্বকে ভুলে বৃহত্তর দেশ গঠনের স্বার্থে এই ইনক্লুশনকে মেনে নিচ্ছে, ইতিমধ্যেই এনসিপিআইকে এনডিএর যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড করে দেওয়া হয়েছে, এদের স্বাগত জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিজে স্বাগত জানিয়েছেন এনসিপিআই সাংসদদের, সেখানে ছবিটা কি বৃহত্তর আঙ্গিকে যাচ্ছে? অমিতাভ দা। সত্যজিৎ, আমি খুব স্পষ্ট ভাষায় বলি তোমার প্রশ্নের উত্তরে। প্রথম কথা, তুমি এটাকে ইনক্লুশন বলছো, আমি একে ইনক্লুশন না বলে ডাইলিউশন বলবো। ইনক্লুশন প্রশ্নটা তখনই আসছে যখন দুটো এলিমেন্ট, মানে মিশ্রণের দুটো এলিমেন্টের সমান গুরুত্ব থাকে। অর্থাৎ ধরা যাক একটি জনগোষ্ঠীতে আরেকটি জনচেতনার মিশ্রণ, তাকে আমি ইনক্লুশন বলতে পারি। কিন্তু এক্ষেত্রে বিজেপি নিজেই এমন একটি ফর্মের মধ্যে রয়েছে যা স্বয়ং সম্পূর্ণ। তার নীতি, তার আদর্শ, তার লোকবল, তার জনপ্রিয়তা, তার এই মুহূর্তে সরকারের অধিষ্ঠান, সব মিলিয়ে সেটা একটা কমপ্লিট সাবস্ট্যান্স। তার ভেতরে এনসিপিআই যে যুক্ত হচ্ছে, এটা ডাইলিউশন, সেই লিকুইডের ভেতরে এসে একটা এলিমেন্ট যুক্ত হয়ে দ্রবীভূত হচ্ছে। এই দ্রবণটা শেষ পর্যন্ত কতখানি মানে পারফেক্টলি মিলেমিশে একাকার হয়ে যাবে, আর নাকি ওই দানা দানা থেকে যাবে, পুরোটা মিক্স হবে না, এটা তো সময় বলবে। কিন্তু লক্ষণ কিন্তু খুব স্পষ্ট, কারণ এই যে যারা দ্রবীভূত হতে যাচ্ছেন, ডাইলিউটেড হতে যাচ্ছেন, তাদের রাজনীতি এবং পূর্ব ইতিহাস, তাদের দুর্নীতি এবং কৃতকর্মের যে দলিল ইতিমধ্যে জনসমক্ষে প্রতিষ্ঠিত, তারা আজকে চাইছেন তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করতে, এবং তার সেফেস্ট ক্যাম্প হিসেবে তারা বিজেপিতে মিশে যেতে চাইছেন। তাদের পূর্বতন রাজনৈতিক অভিজ্ঞতা যে বিজেপির ভেতরে দুর্নীতিকে আরো বেশি প্রোৎসাহিত করে ফেলবে না, কারণ তারা তাতেই অভ্যস্ত, এবং সার্বিকভাবে ওই ল্যাম্পপোস্টের রাজনীতিতেই তারা অভ্যস্ত। বাকি সব মানে ল্যাম্পপোস্টের মতো বসে থাকবেন, তারা এতেই অভ্যস্ত। ফলে
তারা বিজেপিতে এসে আদপেই কি কোয়ালিটেটিভলি কিছু দিতে পারবেন, নাকি কোয়ান্টিটি হয়েই থেকে যাবেন? হ্যাঁ আলী, সমর্থন দেওয়ার মানুষ ইত্যাদি কোনো ইনপুট থাকবে কি তাদের? যদি না থাকে তাহলে জনপ্রতিনিধি হিসেবে তাদের কি সারবত্তা থাকে? দলীয় স্তরেই যদি তাদের অমিতাভদা, আমি একটা বিষয় বলছি যে আপনি একটা বিষয় আপনাকে প্রশ্ন করবো অমিতাভদা, যে এনসিপিআইয়ের অমিতাভদা একটি প্রশ্ন, যে এনসিপিআইয়ের আপনার বক্তব্য একদমই সঠিকভাবে ব্যাখ্যা, যে এনসিপিআইয়ের তরফে যে ক্রাইসিস হতে পারে আপনি বলছেন, উল্টো দিকে যদি আমরা এই যে সিজেপি যে আন্দোলন ছিল দেশ জুড়ে, যে ক্রাইসিসটা ছিল, যেখানে বিজেপিরও একটা কম্পালশন তৈরি হয়েছিল যে তাদের শরিকদের সঙ্গে সম্পর্কটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তারা নিরঙ্কুশ প্রাতিষ্ঠানিক আধিপত্য দেখাতে পারছেন কি না, এবং এনডিএর বাকি শরিকদের সাথে সম্পর্কটা কী, এবং এখনও দিনের শেষে বিজেপির যে জনপ্রিয়তা অন্যান্য আঞ্চলিক দলের কাছে বজায় আছে কিনা, সেটা দেখানোর জন্য একটা বৈঠক প্রয়োজন ছিল। মঙ্গলবার করে এখানে এনডিএর বৈঠক হয়, এটা তো রুটিন বৈঠক, কিন্তু আজকের মঙ্গল বৈঠকটি সম্পূর্ণ অন্যরকম ছিল। সেই প্রাসঙ্গিকতা, সেই জনপ্রিয়তা দেখানোর একটা প্রয়োজন ছিল, এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোর কাছে বিজেপির যে গ্রহণযোগ্যতার প্রশ্ন। অমিতাভ, হ্যাঁ নিশ্চয়ই, আমি আবারও বলছি, there are two aspects of politics. Some are মানে কি তার একটা বড় অংশ হচ্ছে অপটিক্যাল, আমি কি দেখাতে চাইছি, সেই দেখানোটা দিয়ে আমি কি বোঝাতে চাইছি। এই যে প্রদর্শনমূলক রাজনীতি, সেই প্রদর্শনমূলক রাজনীতিতে অর্থাৎ যেখানে মিডিয়া পৌঁছে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত মিডিয়া ওখানে উপস্থিত থাকছে ততক্ষণ পর্যন্ত দৃশ্যত এটা দাঁড়ালো যে এনসিপির অন্যতম নেত্রী হিসাবে কাকলি ঘোষ দস্তিদার বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে এই প্রথম সারিতেই এসে বসেছেন। সৌজন্যের সঙ্গে তাদেরকে গ্রহণ করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে জায়গা করে দেওয়া, এর যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতার দিক থেকে একটা বার্তা বৃহত্তর রাজনৈতিক সমাজের কাছে পৌঁছে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনীতিটা আমাদের চোখে পড়ে না, অর্থাৎ উইদিন পার্টি ডেমোক্রেসি, উইদিন পার্টি পলিটিক্স যেটা চলে, সেইখানে এই 20 জন এনসিপিআই সাংসদের শেষ পর্যন্ত কতখানি গুরুত্ব তৈরি হবে, তাদের অবস্থান কতখানি, এদেরকে কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে? যদি জায়গা দেওয়াও হয়, কোন কোন গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে, কি হতে পারে সেই বার্গেনিং নমুনা? আদপেই এই 20 জন কি সেই বার্গেনিং এর জায়গায় আছেন? তাদেরকে কি আদৌ মন্ত্রিসভায় মানে দরকার হবে? আমরা আভাস শুনছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় যোগদান করতে পারেন, শতাব্দী রায়, অমুক নানান নাম শুনছিলাম, কিন্তু জল্পনা কল্পনা বাইরে গিয়ে এটা স্বীকার করে নিতেই হবে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের ভেতরে এমন সরকার পরিচালনায় এমন কোনো দুর্বলতা নেই। তারা এই লাস্ট যে সিজেপি আন্দোলন, তারপর যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আমি ধরে নিচ্ছি এটা ভারতীয় গণতন্ত্রের প্রতি ভারতীয় জনতা পার্টির এক রকমের কমিটমেন্ট থেকেই এই নমনীয়তা দেখানো, যে যখন জনস্বর চাইছে তখন সরকার এই নতুন ভোটারদের বা নতুন প্রজন্মের যারা ভারতীয় নাগরিক, তাদের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতান্ত্রিক দাবিকে স্বীকৃতি দিয়ে একজন মন্ত্রীকে প্রত্যাহার করে নিলেন। রাজনৈতিক দলের নমনীয়তা, সৌজন্য। একটু আমি বিরত করব, আমি অমিতাভ এবং সত্যজিতা দুজনকেই সঙ্গে থাকার অনুরোধ করব, কারণ একটা ছোট বিরতির সময় এসছে, বিরতি নিয়ে দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। প্রশ্ন ফাঁস রুখতে আনা নয়া বিল নিয়ে আলোচনা শুরু হলো না। ছাত্রদের ওপর পুলিশের দমনের প্রতিবাদে আজও উত্তাল সংসদ, বিরোধীদের হট্টগোলে দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি। একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে এই গোটা বিষয় নিয়ে, শুনবো। जी तो हमारे दिल की धड़कन है, देश के युवा, देश का छात्र, वो देश के गर्व है। और जिस तरह से उन्होंने प्रदर्शन किया, जिस तरह से वो आगे बढ़ के आए, मुद्दा उठाया पेपर लीक का, नीट का, इससे उन्होंने एक मैसेज दिया है पूरे देश में कि भारत में गणतंत्र जिंदा है और सरकार आगे बढ़ के आई। सरकार को सदन में ये तय नहीं हुआ, अध्यक्ष महोदय अपील किया था, तो कल सेशन खत्म होने के बाद बातचीत हुआ और ठीक हुआ कि आज नए विधेयक पर 6 घंटे का। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। সত্যজিতের কাছে প্রথমে আসবো। সত্যজিৎ, আমরা দেখলাম যে ইতিমধ্যেই প্রশ্ন ফাঁস রুখতে এই নয়া বিল নিয়ে আলোচনা শুরু হলো না। যেখানে বিরোধীরা সিজেপির পাশে দাঁড়িয়েছিল এই আন্দোলনে, সেখানেই তারা বারবার এই আলোচনা থেকে কেন সরে যাচ্ছেন, কেন হচ্ছে না এই আলোচনা?
দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তার প্রশ্ন উঠবে যে রাজ্যের বা দেশের বিরোধী রাজনৈতিক পক্ষ তারা কি চাইছেন, সুস্থ সংস্কৃতি এবং একটা সত্যমুক্ত আইন, নাকি আগের মতো সেই একটা উদ্ভ্রান্ত অবস্থা, দিল্লি জুড়ে একটা নৈরাজ্য? এটাই কি আলটিমেটলি ছবি হওয়া উচিত? কারণ কেন্দ্রীয় সরকার তো একটা সুস্থ সংস্কৃতি আনতে চাইছে, শক্তপোক্ত আইন আনতে চাইছে। যে কারণে তুমি দেখবে গতদিনই আমরা দেখেছিলাম যে পার্লামেন্টে বিল প্রস্তাবিত হয়েছে এবং যে পাবলিক এক্সামিনেশন বিল 2026 পেশ হয়েছে, তার মধ্যে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার সহ যারা এই ধরনের প্রশ্ন ফাঁসের মাস্টার মাইন্ড, শক্ত কড়া আইনের দাওয়াইয়ের কথা বলা হয়েছে, একই সঙ্গে কড়া জরিমানার কথা বলা হয়েছে। তাহলে কি কোথাও এখানে বিরোধী রাজনৈতিক পক্ষ চাইছে যে কোথাও একটা উত্তেজনা জিয়ে থাক, নৈরাজ্য জিয়ে থাক, এবং এই আইনটা যখন এই বিল যখন আইনে রূপায়িত হবে তখন দেশ জুড়ে নিট সহ বিভিন্ন যে সর্বভারতীয় পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রশ্ন ফাঁস হওয়া কার্যত আটকে যাবে। ফলে কেন্দ্রীয় সরকার সদিচ্ছা দেখাচ্ছে, সদর্থক মনোভাব দেখিয়েছে। সদর্থক মনোভাব দেখানোর প্রথম পদক্ষেপই হলো যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং সেখানে একটা সদর্থক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু পার্লামেন্টের অভ্যন্তরে যেভাবে গোটা সভাকে বানচাল করার চেষ্টা হচ্ছে, মুলতবি করে রাখা হয়েছে, তাতে বিরোধী পক্ষের মনোভাব নিয়ে বড় অংশের একটা প্রশ্ন উঠছে। যদি এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক পক্ষ বৃহত্তর জনস্বার্থে, কারণ পার্লামেন্টও বা পার্লামেন্টের ফোর তো শুধুমাত্র রাজনৈতিক বিতণ্ডার জন্য নয় বা রাজনৈতিক ঝগড়ার জন্য নয়, সেটা দেশের হিতৈষের জন্য, দেশের ভালো কাজের জন্য। সেই ভালো কাজের প্রক্রিয়া শুরু করতে চাইছিল কেন্দ্রীয় সরকার, চেয়েছে, প্রস্তাবিত হয়েছে আজকে বিলটির উপর আলোচনা হতো, কিন্তু সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি। একেবারে সত্যজিৎ আমাদের সঙ্গে এই আলোচনাতে অমিতাভ কাঞ্জিলান, অমিতাভ বাবু রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। অমিতাভবাবু, যে বিরোধী রাজনৈতিক পরিসর তারা অবশ্যই দেশ পরিচালনার ক্ষেত্রে, দেশের ডেভেলপমেন্টের জন্য শাসক পক্ষের সঙ্গে একই সঙ্গে সংঘাত করবেন, একই সঙ্গে তারা পদক্ষেপ নেবেন যেটা আলটিমেটলি দেশের ভালো হবে। কিন্তু আলটিমেটলি যেভাবে বিল টেবিল রয়েছে, কিন্তু সেটাকে আলোচনার প্রয়োজন, সেটাকে ভোটাভুটির প্রয়োজন, কিন্তু সেটা মুলতবি রয়েছে। কিভাবে এই বৃহত্তর প্রেক্ষাপট তৈরি হচ্ছে? দেখো সত্যজিৎ, বিষয়টা খুব পরিষ্কার। সিজেপি যে আন্দোলন করেছিল, যে দাবিগুলোকে সামনে রেখে আন্দোলন করেছিল, তার অধিকাংশই পূরণ হয়েছে, এবং এমনকি তারা আন্দোলন পরবর্তীকালে আন্দোলনকারীদের উপর যাতে কোনো অন্য ধরনের পুলিশি পদক্ষেপ না করা হয় সেই বিষয়েও তারা গ্যারান্টি পেয়েছেন, এবং এ পর্যন্ত সে বিষয়ে কোনো খবর নেই। কিন্তু একটি সাকসেসফুল আন্দোলন ধরা যাক, তারা আন্দোলন করে তাদের লক্ষ্য তারা আদায় করে নিতে পেরেছেন, তাই আমি একে সাকসেসফুল আন্দোলনই বলছি। একটি সাকসেসফুল আন্দোলনের কৃতিত্ব তাদের বদলে বিরোধীরা আজকে নিজেদের দিকে টানতে গিয়ে যে রাজনীতিটা করছেন, সেটা কিন্তু কার্যত বিরোধীদের রাজনীতির দিশাহীনতাকে আরো বেশি স্পষ্ট করে দিচ্ছে। তার কারণ সিজেপির আন্দোলনের যে অভিমুখ ছিল, তার দাবি ছিল হচ্ছে কিন্তু সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা। তাহলে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসতে গিয়ে তারা যে কারণগুলোকে চিহ্নিত করেছেন, অর্থাৎ শিক্ষামন্ত্রী দায় এড়াতে পারেন না, তাই শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, তাই হয়েছে। এনটিএ কে বাতিল করতে বলেছিলেন, কিন্তু এনটিএ কে বাতিল না করে এনটিএর যেভাবে আগাগোড়া বদলে দিয়ে একটা পুনর্গঠন হচ্ছে, সেটা একটা দৃষ্টান্তমূলক ব্যাপার। তারা চেয়েছিলেন এই তদন্ত ফাঁস, এই প্রশ্নপত্র ফাঁসের প্রবণতা কেন এবং কিভাবে তার সমস্তটা গোড়া থেকে যাচাই করা হোক, এবং তার জন্য নন্দন নীলেকানির নেতৃত্বে একটি হাই পাওয়ার কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ কিনা সরকার সদর্থকভাবে এই সমস্যাটাকে দেখতে চাইছে, এবং তারই অনুষঙ্গে যে প্রশ্ন ফাঁস বিরোধী বিল লোকসভায় আনতে চাইছে, এইটা একই সাথে জড়িত একটি অংশ। অর্থাৎ সরকারি পদক্ষেপের, সরকারের কাছ থেকে যা আমাদের প্রত্যাশিত, সেই প্রত্যাশিত পদক্ষেপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একেবারেই তাই। একেবারেই অমিতাভ বাবু, আমাদের আজকে জিরো আওয়ারের সময় একেবারেই শেষের দিকে, অর্থাৎ সত্যি তাই, সরকার চাইছে, কিন্তু এর পরবর্তীতে এই আলোচনা কখন হয় বা কিভাবে হয় সেদিকে নজর নিশ্চয়ই থাকবে। আমাদের সঙ্গে অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। অমিতাভ বাবু, ধন্যবাদ আপনাকে। অন্যদিকে সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন চিফ রিপোর্টার। সত্যজিৎ দা, ধন্যবাদ তোমাকে। জিরো আওয়ার এখনকার মতো এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক ক্যালকাটা নিউজে।